আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব। গুলশানের বাসায় 4 ঘন্টা অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ক্যাশ সামগ্রী জব্দ। করোনায় আরও 239 মৃত্যু, শয্যার জন্য হাহাকার। টিকা দেওয়ার সর্বনিম্ন বয়স এখন 25। আরও 10 লাখ সিনোফার্ম ঢাকায়। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 আগস্ট পর্যন্ত। রাজধানীতে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে 10 গুণ। অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ। সারা দেশে শনাক্ত রেকর্ড 194। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার ও বান্দরবানে পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। খাবার, বিশুদ্ধ পানির সংকট। দুদিন ধরে তলিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। এবং তেল চুরি করতেই কম দূরত্বের ঝুঁকিপূর্ণ রুটে যাচ্ছিল পদ্মা সেতুতে ধাক্কা দেয়া ফেরি। অভিযোগ স্থানীয়দের, অস্বীকার করে চালকের অবহেলাকে দুষছে কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর গুলশানে তার বাসায় অভিযান শেষে বিপুল পরিমাণ মাদক, ক্যাসিনো সামগ্রী, ওয়াকিটকি সহ নানা অবৈধ জিনিস জব্দ করা হয়েছে। হেলেনাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে তার গুলশানের বাসায় অভিযান শুরু করে র্যাব। 4 ঘণ্টাব্যাপী অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এফবিসিসিআই পরিচালক হেলেনা জয়যাত্রা গ্রুপের কর্ণধার। তিনি আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন। বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি ভুইফোর সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা প্রকাশ পেলে তাকে 2 কমিটি থেকেই বাদ দেওয়া হয়। বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যে হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণপূর্বক আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব। করোনা প্রসঙ্গ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 239 জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 76 জনের প্রাণহানি। এরপরই চট্টগ্রামে মারা গেছেন 57 জন। রোগীর অস্বাভাবিক চাপে শয্যা ও অক্সিজেন সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার থাবায় প্রতিদিনই প্রিয়জন হারাচ্ছেন শহর ও গ্রামাঞ্চলের মানুষ। পরিবারগুলোতে চলছে আহাজারি। গত বছরের চেয়ে চলতি বছর ভয়াবহ রূপ নিয়েছে করোনা। রোগীদের শ্বাসকষ্টে শঙ্কা বাড়ছে স্বজনদের। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে সংকটময় মুহূর্তে মিলছে না আইসিইউ। 24 ঘন্টায় ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 57 জন মারা গেছেন। রাজশাহীতে মারা গেছেন 13 জন। এর মধ্যে রাজশাহী 2 জন এবং সিরাজগঞ্জ ও বগুড়ায় 4 জন করে মারা গেছেন। রোগী চাপটা অনেক বেশি এবং মারাও যাচ্ছে। আজকে সকালে আমরা যেখানে আছি ওখানে আজকেও একজন মারা গেছে। পাকা জায়গা না, আপনার অনেক রোগী আছে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 9 জন। এর মধ্যে 4 জন ময়মনসিংহের। 24 ঘন্টায় 2543 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 689 জন। আজকে নিয়ে 15 দিন। ওই সময় যে রোগীর চাপ ছিল সেই তুলনায় এখন অনেক বেশি চাপ। আইসিইউতে সিরিয়াল নিতে হয় এবং ওই পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী সিট পাওয়া যায় আর কি। করোনায় খুলনা বিভাগে মারা গেছেন 45 জন। এর মধ্যে খুলনারই 13 জন। এছাড়া ঝিনাইদহে 8 জন এবং কুষ্টিয়ায় মারা গেছেন 7 জন। করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে মারা গেছেন 14 জন। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। আগের বার অক্সিজেন পাই নাই, এবার অনেক কষ্ট করে আমি অক্সিজেনটা পেয়েছি। অক্সিজেন আছে কিন্তু ফলো বাড়ানো দরকার। আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি যাতে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যায়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন 14 জন এবং রংপুর বিভাগে 11 জন মারা গেছেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। রাজধানীতে কোনো হাসপাতালেই খালি নেই কোভিড শয্যা। আইসিইউ তো দূরের কথা, একটি সাধারণ শয্যা পেতেই রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে হন্যে হয়ে ছুটতে হচ্ছে স্বজনদের। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনও
25% শয্যা খালি আছে। তবে বাস্তব চিত্রের সঙ্গে আকাশ পাতাল ফারাক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। ফোনের ওপার থেকে বেশ আকুতি মিনতি, তবু মুগদা হাসপাতালের এই কর্মীকে জানিয়ে দিতে হলো তাদের হাসপাতালে ফাঁকা নেই কোনো শয্যা। পরামর্শ দেওয়া হয় অন্য কোনো হাসপাতালে খোঁজ করার। আমার রিলেটিভ, আমি নিজেও এখানে স্টাফ, আমি কিছু করতে পারতেছি না। একটি শয্যা পেতে যখন এত হাহাকার, তখনও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য এ হাসপাতালটিতে খালি 80 শয্যা। যদিও হাসপাতালের নোটিশ বোর্ডে দেখানো হচ্ছে সব শয্যাই রোগীতে পূর্ণ। ঢাকা মেডিকেলে পাওয়া যায় নাই, পিজি হাসপাতালে পাওয়া যায় নাই। এইখানে বলছে যে যদি কোনো রুগী রিলিজ হয় তাহলে দিতে পারবে সুযোগ, নাইলে পারবে না। কালকে রাত্রে থেকে রোগী ভর্তি দিতে পারবে, সিট খালি নেই। সক্ষমতার চেয়ে কিছু রোগী বেশি আসছে, অন্যান্য জেলা থেকে যেগুলো রেফার হয়ে আসছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অক্সিজেন স্যাচুরেশন খুবই কম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী রাজধানীতে কেবল সরকারি কোভিড নির্ধারিত হাসপাতালগুলোতে খালি 1099 শয্যা, আর বেসরকারি হাসপাতাল মিলে 1600-র বেশি। আইসিইউ ফাঁকা 97টি। অথচ বাস্তবতা হলো ঢাকায় একটি শয্যা পেতেই ঘাম ছড়াতে হচ্ছে স্বজনদের। মিটপুর থেকে রিলিজ দিয়ে দিছে, এরা পারবে না, তারপরে মুগদা নিয়ে আসছি, ওইখান থেকে এদের সিট নাই, এইখানে পাঠাইছে। 3-4 হসপিটাল ঘোরাফেরা করতে হয়, কোনো হসপিটালে সিট পাওয়া যাইতেছে না। বাস্তব চিত্রের সঙ্গে সরকারি পরিসংখ্যানের কেন এত ফারাক? আমরা যে রিপোর্ট দিই এটা গত 24 ঘন্টা, এই তো চাপ বেশি আছে। এখানে একটা সময়ের গ্যাপের কারণে এটা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যা তথ্য দেয় আমরা সেগুলি অধিদপ্তর থেকে দিই। এদিকে শনিবার চালুর কথা থাকলেও নির্ধারিত দিনে আলোর মুখ দেখছে না বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল। কবে নাগাদ শুরু হতে পারে রোগী ভর্তি জানাতে পারছে না কর্তৃপক্ষ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরও এক দফা কমানো হলো কোভিড টিকা নেয়ার বয়সসীমা। বৃহস্পতিবার সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে উন্মুক্ত করে দেয়া হয় 25 বছরের বেশি সব নাগরিকের নিবন্ধনের সুযোগ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশা, এর ফলে আরও বেশি সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় এনে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এছাড়া শিগগিরই 18 বছর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এটাই তো উদ্দেশ্য, যে বেশি সংখ্যক লোককে টিকার আওতায় আনা। আমরা অধিকতর জনসংখ্যাকে টিকার আওতায় আনতে চাই, যাতে করে মানুষরা সুরক্ষিত হয়। অবশ্যই আশা করছি যে লোকজন সাড়া দেবে, লোকজন আসবে, আমরা তো সেটাই চিন্তা করে দিচ্ছি। চীন থেকে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে 10 লাখ ডোজ সিনোফার্মের টিকা, আসছে আরও 20 লাখ ডোজ। সেই খবর জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি চলে যাব তার কাছে। রূপল, এখনো পর্যন্ত প্রথমে 10টার দিকে 10 লাখ এবং পরবর্তীতে আরও 10 লাখ, অর্থাৎ মোট 20 লাখ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 10টায় এবং রাত 1টা নাগাদ আরও কিছু টিকা এসে পৌঁছেছে এবং আরও একটি ফ্লাইটে আরও 10 লাখ আসার কথা। মোট 30 লাখ টিকা আজকে সিনোফার্মের চীন থেকে আনা হচ্ছে এবং এই নিয়ে সিনোফার্মের বাংলাদেশের কাছে মোট 81 লাখ টিকা কিন্তু এখনো পর্যন্ত তাহলে মজুদ আছে। তো কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম এখানে যে টিকা গ্রহণ করতে এসেছিলেন ডক্টর শামসুল হক, তার সঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে টিকার সংকট নেই, সেই সংকটটি কিন্তু কেটে গেছে এবং যারা প্রথম ডোজ পেয়েছেন তারা যাতে দ্বিতীয় ডোজ পেতে কোনো রকমের কোনো সমস্যা না হয় সেদিকে তারা খেয়াল রাখবেন এবং পাশাপাশি যেদিকে সবচেয়ে বেশি আক্রান্তের হার আছে সেদিকে তারা প্রথম দিকে টিকাগুলো দেবেন এবং পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ে সেই টিকাগুলো পৌঁছে দেওয়া হবে। তো এর মধ্যে আরও তিনি তথ্য জানিয়েছেন, সেটি হচ্ছে কি ঢাকা এবং সহ সারা দেশে 698টি স্টোরেজে তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে এই টিকাগুলোকে সংরক্ষণ করার জন্য এবং প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। এই যে চীনের যে টিকাগুলো আনা হয়েছে সেই টিকাগুলো এখন এখান থেকে প্রথম 10 লাখের টিকা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে প্রথম 10 লাখ যে খালাস হয়েছে সেই 10 লাখ টিকা চলে গেছে গাজীপুরের চেরাগালিতে বেক্সিমকোর যে স্টোরেজ আছে সেখানে এবং বাকি টিকাগুলো এবারের যে টিকাগুলো সেগুলো কিন্তু সেখানে পৌঁছে যাবে। তো এখনো পর্যন্ত যে তথ্য আছে সেটি হচ্ছে চীনের কাছ থেকে মোট 3 কোটি ডোজ টিকা আনার জন্য বাংলাদেশ চুক্তি করেছে এবং সেই 3 কোটি ডোজ টিকার মধ্যে 11 লাখ টিকা যেটি চীনের উপহার হিসাবে বাংলাদেশে এরই আগে পৌঁছে গেছে, অর্থাৎ এর আগে আজকের 30 লাখ ছাড়াও এর আগে 51 লাখ ডোজ টিকা কিন্তু চীন থেকে এসেছে এবং
যারা বলছে যে অন্যান্য যে টিকাগুলো আসার কথা পর্যায়ক্রমে সেগুলো টিকাগুলো আসবে এবং সময় মতোই টিকাগুলো সবাই পাবেন এবং বাংলাদেশের এখনকার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বয়সসীমা 25-এ নামিয়ে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে কিছুক্ষণ আগে ডক্টর শামসুল হক তিনিও বলেছিলেন যে বয়স্কদেরকে এখনও প্রাধান্য দেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিচার্ড। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনোফার্মের টিকা আসার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সানবীর রূপল। এবার ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীতে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে 10 গুণ। গত এক মাসে 3 শিশু মারা গেছে। চিকিৎসকরা বলছেন যেহেতু শিশুরা বেশি নাজুক তাই তাদের ক্ষেত্রে আরও বেশি সাবধান হতে হবে। এদিকে প্রতি সপ্তাহে অন্তত একদিন 10 মিনিটের জন্য হলেও এডিস বিস্তারের স্থানগুলো ধ্বংসের আহ্বান জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। করোনার মধ্যেই নিয়ন্ত্রণহীন এডিসের হানা যেন মরার উপর খাড়ার ঘা। বাড্ডার দুর্গারানীর 2 সন্তানই আক্রান্ত ডেঙ্গু জ্বরে। বড় মেয়ের আশাই বাদ দিয়েছিলেন তিনি। আগের চেয়ে মেয়ে অনেকটা সুস্থ হলেও ছেলে ওম হালদারের অবস্থা গুরুতর। আমার 2টা ছেলে মেয়ে আর কি ডেঙ্গুতে আক্রান্ত। একই রকম অবস্থা জাহানারা বেগমের ছেলেরও। কদিন আগে জ্বর ছিল 103 ডিগ্রি। 3 দিন পরে টেস্ট করালো ডেঙ্গু, করোনা, পরে ডেঙ্গু পজিটিভ আসছে। ডেঙ্গু নাকি করোনা জ্বর হলে সেই শঙ্কায় অতিষ্ঠ নগরবাসী। করোনা প্লাস ডেঙ্গু যেহেতু একটা মারাত্মক জ্বর, আমাদের একটু ভয়ই লাগছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ে প্রতিদিন 4 থেকে 5 জন রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 4 জন ভর্তি হলেও জুনে ওই সংখ্যা ছিল 11 আর জুলাইতে তা 100 ছাড়িয়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র 4টা রোগী ভর্তি ছিল। জুলাই মাসের শুরু থেকে শুরু করে আজ অবধি আমাদের এখানে 25টা রোগী ভর্তি হচ্ছে। শুধু শিশুরাই নয়, ডেঙ্গু নিয়ে রাজধানীর অন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে সম্প্রতি যে কয়েকটি হাসপাতাল ডেঙ্গুর জন্য ডেডিকেটেড করার কথা বলছে কর্তৃপক্ষ, সেই উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। এদিকে এডিস নিধনে মঙ্গলবার থেকে 10 দিনের অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার মগবাজারে মেয়র আতিক নগরবাসীকে সচেতন হবার আহ্বান জানান। ডেঙ্গির থেকে বাঁচতে হবে, এই বাঁচার জন্য নিজেদের সতর্ক থাকতে হবে। আমাদের যার বাড়ি আমরা 10 মিনিটের জন্য যদি পরিষ্কার করি তাহলে আমরা অবশ্যই সকলে মিলে সামাজিকভাবে একটা সামাজিক আন্দোলন আনতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া এটি মোটেই সম্ভব না। আমরা জনগণের সহযোগিতা চাই। নাগরিকদের সচেতন করার পাশাপাশি অভিযান ও জরিমানা চলমান থাকবে বলেও জানিয়েছেন উত্তরের মেয়র। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। চট্টগ্রামে টাকার লোভ দেখিয়ে নিরপরাধ মিনুকে জেল খাটানো মূল আসামি কুলসুমা গ্রেফতার। কারাগার থেকে বের হওয়ার পর মিনুর মৃত্যু হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ। কক্সবাজারে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে 4 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 2.5 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এদিকে বান্দরবানেও টানা 4 দিনের বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। জেলায় খোলা হয়েছে 140টি আশ্রয় কেন্দ্র। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় শিবিরে যেতে মাইকিং করা হচ্ছে। সুজউদ্দিন রুবেল ও জাকির হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে কেবল পানি আর পানি। কক্সবাজারের একটি গ্রামের চিত্র এটি। একই অবস্থায় জেলার 4 শতাধিক গ্রাম। বৃষ্টি ও পাহাড়ি ঢলে গ্রামের মানুষগুলো পানিবন্দী। উঁচু স্থানে অবস্থান করছেন কেউ কেউ। গবাদি পশু নিয়েও পড়েছেন চরম বিপাকে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। ঘরে পানি ঢুকে নষ্ট হচ্ছে আসবাবপত্র। আমরা কোনোদিন পানি এরকম পানি কোনোদিন দেখি নাই। খাবার, শুকনো খাবার কোনো কিছু আমরা পাচ্ছি না। টিউবওয়েলের পানি খেতে পারতেছি না, যে বাচ্চা নিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে, ত্রাণও তেমন পাচ্ছি না। পানিবন্দীদের উদ্ধার করে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে কাজ করছে জেলা প্রশাসন। যারাই আসলে দুর্গত অবস্থা থাকবে তাদের কাছে আমরা সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা আমরা নিয়েছি। এদিকে টানা 4 দিনের বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে বান্দরবনে। জেলার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোমা ও থানচি সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 50,000 মানুষ। জেলায় 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। মাল সামান সব নষ্ট হয়ে গেছে, কোনো কিছু আমরা সরাইতে পারি নাই। পানি আস্তে আস্তে বাড়তেছে। বাচ্চা কাচ্চা নিয়ে
আমরা আশ্রয় কেন্দ্রে নিজের জীবন নিয়ে আসছি। এখন মূলত আমরা খানা দানা করতে আছি না, আমাদের চলতে ফিরতে খুব কষ্ট। যেহেতু তারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসছে বিভিন্ন সংখ্যা, তাদের কাছে আমরা খবর পৌঁছে দিচ্ছি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন সড়কে পানি উঠে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, বাড়ছে পাহাড় ধসের সংখ্যাও। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যেতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। সেই সঙ্গে মা ও শিশু হাসপাতালে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শেষ নেই চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বৃষ্টি হলেই পানিতে ভাসবে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ মা ও শিশু হাসপাতাল। এ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। দূর দূরান্ত থেকে ছুটে আসা রোগী স্বজনকে পানি মারিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েন চরম বিপদে। আসতে অনেক কষ্ট হইতেছে আমাদের। নোংরা পানি না, এগুলি কেমন লাগে, শরীরে চুলকায়। এই পানিটা তো আজকে একদিনে না, অনেক দীর্ঘদিনের সমস্যা। এটা অতি জরুরি সমাধান করার জন্য। কেবল হাসপাতাল নয়, পুরো শহর পানিতে থই থই। আগ্রাবাদ, সিডিএ, ব্যাপারীপাড়া, হালিশহর সহ শহরের বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কবল থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না নগরবাসীর। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে বাসিন্দাদের। 25-30 বছর এই জায়গায় বসবাস করি, এ পর্যন্ত পানিই দেখি। প্রত্যেকদিন দুপুরে জোয়ারের পানি উঠে যায়, যারা অফিসগামী মানুষ আছে তাদের সমস্যা হয়। এইখানে দীর্ঘদিন যাবতে নিচতলার মানুষ বসবাস করতে পারতেছে না এই জলাবদ্ধতার কারণে। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত নগরীতে 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হলেই ডুবে যায় পুরো নগরী। বছরের পর বছর এমন চললেও দেখার যেন কেউ নেই। গত কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 5,500 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটি শেষ হলে চট্টগ্রামবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে, এ প্রত্যাশা নগরবাসীর। মা ও শিশু হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার কুসুমবাগে একটি পাহাড়ের একাংশ ধসে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নতুন করে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বেলা 5টার দিকে নগরীর এই কুসুমবাগ এলাকার পাহাড়টি ধসে পড়ে। এই সময় পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস এসে এখান থেকে 5টি পরিবারকে সরিয়ে নেয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস। 3টা ফায়ার স্টেশনের লোকজন আসছে, আইসা এখন যে পরিস্থিতি কোনো লোকজন আহত বা নিহত হয় নাই। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তারা এই পাহাড়ের সংস্কার কিংবা তদারকির আহ্বান জানালেও কর্তৃপক্ষ তেমন নজর দেয়নি। এদিকে আসতে রয়েছে গেটটা ছড়ানোর জন্য, এই টাইমে এই গাছটি পড়ছে। আমরা যখন ছিলাম তখন কেউ ছিল না, এখন দেখতে যে সবাই এখানে আসছে, সবাই ধরে ধরে সবাইকে বের করে নেওয়া হয়েছে। এখন বর্তমানে ঘরগুলো খালি আছে। ওদেরকে আজকে 3 দিন ধরে ওয়ার্নিং দেওয়ার পরও ওনাদের সহায়তা পায় না। একবার সরাইছে, ওনারা আবার আসে গেছেন। আমাদের এই পাহাড়টা যেভাবে বলছি, এটা আসলে দীর্ঘমেয়াদী কোনো সুদূর পদক্ষেপ কেউ করা নাই, সিটি গভর্নমেন্ট করা হয় নাই। এই যে 1 সপ্তাহ ধরে যখন বৃষ্টি হয়েছে তখন আমরা সবসময় আতঙ্কে থাকি আর কি। তবে প্রশাসন বলছে গত 2 দিন ধরে এখানে মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে যেতে। এটি ঝুঁকিপূর্ণ বাসা আছে আমরা, এবং পাশে থেকে আমরা লোক সরিয়ে নিয়েছি। এখানের লোকগুলোকে আমরা সরিয়ে নিয়ে যাব নিরাপদ জায়গায়। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আমরা, যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করব না যে তারা বাসায় ফেরাটা নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাব। চট্টগ্রামের খুলশী এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। নিরাপদ রুট রেখে তীব্র স্রোতে পদ্মা সেতুর 17 নম্বর পিলারের কাছ দিয়ে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত ফেরি, আর তাতেই ওই পিলারের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়দের অভিযোগ, তেল চুরি করতেই কিছুটা দূরে অপেক্ষাকৃত নিরাপদ রুট রেখে ঝুঁকিপূর্ণ এই পথ ব্যবহার করছিল। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিসি বলছে দুর্ঘটনাটি হয়েছে চালকের অবহেলায়। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, আর ছবি তুলেছেন আবু সাইদ। আস্তে আস্তে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে। মাওয়া আর জাজিরা প্রান্ত সেতুর মাধ্যমে মিলেছে একসাথে। সেতুর একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব 150 মিটার, আর রোরো ফেরি শাহজালালের প্রস্থ মাত্র 8 মিটার। পদ্মা সেতু প্রয়োজনের চেয়ে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বেশি, তারপরও সম্প্রতি কেন ঘটল দুর্ঘটনা?
দুর্ঘটনার সময় ফেরিটির ইঞ্জিনের গতি ছিল 250 আরপিএম। ধীর গতিতে চালানো এবং স্রোতের তীব্রতা সত্ত্বেও সহজ পথ 16 ও 17 নম্বর খুঁটির নিচ দিয়ে যাওয়াকে তেল সাশ্রয়ের অভিযোগ আনা হচ্ছে। তেল সাশ্রয়ের কারণে এরা সহজ পথ দিয়ে আসার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। 55 মিনিটের সময় সে বাংলা বাজার থেকে এখানে পৌঁছবে, তো সেখানে কতটুকু সেফ কতটুকু কি। ফেরিগুলোতে আধুনিক ভিটিএস যন্ত্র ব্যবহার তেল চুরিরোধ ঠেকানো সম্ভব, কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না। যে মাস্টার আর সুকানি তাদের অবলা ছিল বিটিএস, এটা ওই যন্ত্র দিয়ে নাকি ওই যন্ত্র বসাবো, আমরা আলাপ করতেছি গ্রামীণফোনের সাথে। এদিকে শিমুলিয়া ফেরি ব্যবস্থাপনা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। কমিটি বৃহস্পতিবার সরেজমিনে ঘাটে এসে পর্যবেক্ষণ করেছেন। পায়ের তেমন একটা ক্ষতি হয়নি, তবুও ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আসলে আমরা কাজ করছি। বিআইডব্লিউটিসি জানায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 4570টি ট্রিপে এক মাসে প্রায় 2,68,50,000 টাকার তেল খরচ হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে মেট্রো রেল প্রকল্পে। পরিবর্তন এসেছে কর্মপরিকল্পনায়। বর্তমান পরিস্থিতিতে প্রকল্পের যে এলাকায় তুলনামূলক কম লোক দিয়ে কাজ করা যায় কেবল সেখানেই কাজ চলছে। তবে এমন অবস্থা বেশি দিন চললে নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা হতে পারে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির ধাক্কা সামাল দিতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তবে এবার কিছুটা ভিন্ন কৌশলে এগোচ্ছেন তারা। বেছে বেছে যেসব জায়গায় কাজ করতে তুলনামূলক কম জনবল দরকার হচ্ছে সেসব এলাকায় এই কঠোর বিধিনিষেধের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। প্রকল্প এলাকায় এসে দেখা গেছে আগের চেয়ে কিছুটা হলেও পরিবর্তন এসেছে কাজের ধরনে। বিশেষ করে মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে অবস্থা বুঝেই এখন নেওয়া হচ্ছে ব্যবস্থা। নতুন কর্মপরিকল্পনায় তুলনামূলক কম লোক সমাগমে কাজ হয় প্রকল্পের এমন কাজগুলোকেই এগিয়ে নিচ্ছেন তারা। এই পরিস্থিতিতেও এমআরটি লাইন 6 বা অন্যান্য যে এমআরটি লাইন সেগুলোর কাজ বন্ধ হয়ে নাই, সেগুলোর কাজ চলছে। তবে কাজগুলো আমরা করতে যেই জায়গাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে যেই জায়গায় কাজগুলো করা সম্ভব সেই কাজগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এরই মধ্যে আবার ঈদের পরে কঠোর বিধিনিষেধে অনেকেই আটকে আছেন ঢাকার বাইরে। এতে কিছুটা হলেও গতি কমেছে কাজের। আগের ছক থেকে সরে আসায় মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে আরো কিছুদিন এমন চলতে থাকলে হয়তো আবারও তার মাসুল গুনতে হতে পারে। এখন আমরা যে অবস্থাতে আছি এই অবস্থাতে আমাদের লক্ষ্যমাত্রা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখনো নাই, কিন্তু এই পরিস্থিতি যদি অনেক লম্বা হয় সেই ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এরই মধ্যে মেট্রো রেলের তৃতীয় ও চতুর্থ কোচের সেট জাপান থেকে মংলা বন্দরে এসে নোঙর করেছে। আসছে মাসে তা দিয়াবাড়ির ডিপোতে এসে পৌঁছানোর কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 1 আগস্ট থেকে গার্মেন্টস খুলে দেওয়ার ঘোষণা দিয়ে কোনো খুদে বার্তা পাঠানো হয়নি বলে জানিয়েছে বিজিএমইএ। তবে শিল্প কারখানা খুলে দিতে আবারও সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা। এ সময় গার্মেন্টস কর্মীদের গণটিকা দেওয়ার অনুরোধ জানালেও কঠোর বিধি নিষেধের মধ্যে গার্মেন্টস খুললে কর্মীদের ঢাকায় আনার ব্যবস্থাপনার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এর আগে দেশে করোনা সংক্রমণের কারণে যে কয়বার বিধিনিষেধ কার্যকর করা হয়েছিল কখনো পুরো বন্ধ রাখা হয়নি শিল্প কারখানা। স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত পরিসরে হলেও চলেছে কারখানার চাকা। তবে এইবার দৈনিক মৃত্যুর সংখ্যা 250-র কাছাকাছি। ঈদের পর থেকে কার্যকর করা কঠোর বিধিনিষেধে বন্ধ আছে সব ধরনের শিল্প কারখানা। এর আগে 2 দফা বৈঠক করে শিল্প মালিকরা কারখানা খোলা রাখার দাবি জানালেও তাতে সায় দেয়নি সরকার। এবার তৃতীয়বারের মতো মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে কারখানা খুলে দেওয়ার দাবি জানান শিল্প মালিকরা। ইন্ডাস্ট্রিগুলোকে খুলে দেওয়া দরকার
সেটাই আমরা ওনাদেরকে বলতে এসেছি আমাদের সবার পক্ষ থেকে, এবং আমাদের দাবি এটি নিশ্চয়ই ওনারা এটিকে পজিটিভলি নেবেন। সাপ্লাই চেইনটা ভেঙে যাচ্ছে, আপনার পোর্টের যানজট আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক বাজার হারানোর একটা সম্ভাবনা আছে আমাদের। আগামী 1 আগস্ট থেকে গার্মেন্টস কারখানা খোলার বিষয়ে তাদের পক্ষ থেকে শ্রমিকদের কোনো খুদে বার্তা পাঠানো হয়নি বলেও নিশ্চিত করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এই ধরনের কোনো কিছু না, সরকার যখন আমাদের খোলার অনুমতি দিবে তখন থেকেই আমাদের ফ্যাক্টরি খুলবে। লকডাউনের ভিতরে কারখানা খুললে শ্রমিকরা বাড়ি থেকে আসবেন কিভাবে, প্রশ্ন ছিল তাদের কাছে। বেশিরভাগ শ্রমিকরাই কিন্তু যায়নি এবার ঈদে, এবং তারা তাদের জায়গাতেই আছে। সুতরাং আর কিছু যারা গেছিল কিছু এসছে, আর বাকি যারা আসতে পারে যখন লকডাউন খুলবে তখন। একই সঙ্গে গণটিকার আওতায় গার্মেন্টস কর্মীদের আনার অনুরোধ জানিয়েছেন তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে কাজের সন্ধানে বের হচ্ছেন দিনমজুর মানুষ, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাজ। পরিবার নিয়ে মানবেতর দিন যাপন করছেন তারা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। দিনমজুর ৪৫ হুসনে খাতুন কাজ না পাওয়ায় অসহায়ত্বের চাহনি। 4 সদস্যের পরিবারে একমাত্র আয়ের উৎস তিনি। 10 বছর আগে স্বামী হারিয়ে হবিগঞ্জ থেকে ঠাঁই নিয়েছেন গাজীপুরে। কোনো রকমে জীবন পাড়ি দেয়া তার সংসার টানা লকডাউনে বিপর্যস্ত। আগে তো রাস্তার মাঝে খাস করে 400 টাকা কামাইতাম, খুব সুন্দরভাবে চলছে। আর এখন লকডাউনের কারণে তো খুব কষ্ট হইতাছে সংসার চালানি। কাজ কাম পাই না, এখন খুব কষ্টে দিন যাইতাছে। একই অবস্থা সালমা, মোতালেব সহ অন্য খেটে খাওয়া দিনমজুরদেরও। ভোর থেকে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে জড়ো হন তারা। এখান থেকেই হাজিরা কিংবা দিন ভিত্তিক চুক্তিতে কাজে যান, কিন্তু লকডাউন পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় পড়েছেন চরম বিপাকে। যদি ঘরে খাবার থাকতো তাহলে তো আমরা রাস্তায় থাকতাম না। এখন আমরা মাঠে আসছি, কোনো কাজ নাই। আমরা যাই আয় ঘুরে যাই, আমরা ঘর ভাড়াই কই থেকে দিমু, বাতি কই থেকে দিমু। ব্যাপারে থেকে একবারে অচল, কোনো কাম কাজ নাই। মার্কেট আই ঘুরা ঘুরা যায়, গৃহস্থ নাই, সদন নাই, কোনো মালিক নাই। ঘরে ঘরে যদি কোনো একটা ব্যবস্থা করে চাউল ডাল দেয়, তাহলে আমরা লকডাউন দেব, সারা বছর লকডাউন দেব, আমাদের সমস্যা নাই। গাজীপুর চৌরাস্তা ও রেল স্টেশন এলাকায় প্রতিদিন 400 থেকে 500 টাকায় কাজ করেন প্রায় 2 শতাধিক মানুষ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। পরপর 2 মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 151 টাকা। ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য 993 টাকা নির্ধারণ করা হয়েছে। 1 আগস্ট থেকে কার্যকর হবে নতুন এ দাম। আন্তর্জাতিক বাজারের সাথে দেশের বাজারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম গত এপ্রিল থেকে সমন্বয় করা হচ্ছে প্রতি মাসেই। গত মাসে বেসরকারি পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 49 টাকা বাড়িয়ে করা হয় 891 টাকা, যা চলতি মাসে কার্যকর আছে। এবার আবারও সিলিন্ডার প্রতি 102 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 993 টাকায় সমন্বয় করা হয়েছে। এছাড়া 20 কেজি, 22 কেজি, 25 কেজি, 30 কেজি, 33 কেজি, 35 এবং 45 কেজি বোতলজাতকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করত আদেশ প্রদান করা হয়েছে। দেশের বাজারে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দরেই বিক্রি হতে দেখা যায় গ্যাস সিলিন্ডারের। বিভিন্ন গণমাধ্যমের তথ্যের পাশাপাশি ভোক্তা পর্যায়ের অভিযোগ আছে বাড়তি দামের। এসব অভিযোগের সুনির্দিষ্ট তথ্য খতিয়ে দেখতে বাজার পর্যবেক্ষণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। আমাদের আদেশ সমূহে যে মূল্য নির্ধারিত বা সমন্বয় করা হয়েছে সেইগুলো যাচাই বিভিন্ন জেলায়, বিভাগে এবং কেন্দ্রে যাচাই করে তারা প্রতিবেদন দিবে। আমরা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করব, প্রতিবেদন পাবো, কমিশন সিদ্ধান্ত নিবে প্রায় দুদকের মতো, তারপরে এফআইআর হবে অথবা কোর্টে সরাসরি মামলা করতে হবে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটো গ্যাসের দাম মূল্য সংযোজন কর ছাড়া 45 টাকা 92 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। অপরিবর্তিত রাখা হয়েছে সরকারি এলপিজির দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা উৎপাদনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের বৈঠকে আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্শিয়া বার্নিকাট। বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।
এদিকে বুধবার বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে চলমান রোড শোর দ্বিতীয় পর্বে দেশের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। দেশে বিনিয়োগের আহ্বান নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বাংলাদেশ রোড শো এখন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বিনিয়োগের সুষ্ঠু পরিবেশের উপর জোর দেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্যসেবায় বিনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান। উপজেলা এবং জেলা পর্যায়ে যে হাসপাতালগুলি আছে এবং স্বাস্থ্য খাতে যে আপনার কাজগুলি করা হচ্ছে সেটাকে আরও শক্তিশালী করার জন্য বিদেশি বিনিয়োগটাও যদি আসে আমাদের সেটাকে আমরা স্বাগত। রোড শোর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ফলো আপ বৈঠকে দেশের নেতৃত্ব দেন সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মার্শিয়া বার্নিকাট। এ সময় টিকা উৎপাদনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য মার্কিন কোম্পানিগুলোকে তাগাদা দেওয়ার কথা জানান তিনি। ভ্যাকসিন উৎপাদন করার বাংলাদেশে এবং মার্শিয়া বার্নিকাট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানকার যে আপনার আমেরিকাতে যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং আছে, যারা কোম্পানিগুলি আছেন, তাদেরকে উনি ডেফিনেটলি অনুরোধ করবেন যে ওনারা যেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে কীভাবে ভ্যাকসিন প্রোডাকশন করা যায় সেটা সম্বন্ধে উনি আমাদেরকে সাহায্য করবেন। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান সহ দেশ থেকে আসা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন। আন্তর্জাতিক অঙ্গনে শেয়ার বাজারের ব্যাপ্তি এবং প্রবাসী ও বিদেশিদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে বিএসইসি। তবে আজকের রোড শোতে প্রবাসীদের অংশগ্রহণ থাকলেও বিদেশিদের উপস্থিতি ছিল কম। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রিজ কার্টন হোটেল, ওয়াশিংটন ডিসি। সুইডেনে অনেক প্রবাসী বাংলাদেশি একসময় বাড়ির উঠানে শখের বসে ফুলের বাগান করলেও এখন বরং দেশীয় শাকসবজির বাগান করছেন। নিজেদের জন্য দেশীয় সবজির চাহিদা পূরণে অনেকে জমি ভাড়া নিয়ে বড় আকারে চাষাবাদ করছেন। সুইডেন থেকে সে খবর জানাচ্ছেন শফিউল আলম। বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকা সুইডেন গ্রীষ্মে পায় নবরূপ। সুইডিশ নানা রকমের ফুল, ফল আর সবজির চাষাবাদ হয় এই গ্রীষ্মে। প্রবাসী বাংলাদেশিরাও অনেকে ছোট পরিসরে নিজেদের পছন্দের দেশীয় শাকসবজি চাষ করেন এ সময়ে। সুইডেনে সামার আসলে শখের বসে কিছু গার্ডেন করা হয়, আমরা দেশীয় কিছু সবজি করতে পারি। আমাদের তো বাইরে কোনো পরিবেশ নাই গাছ লাগানোর, তো এই জন্যে আমরা ছোটখাটো নিজের ব্যালকনির মধ্যে কিছু গাছ লাগানোর চেষ্টা করি। আমরা নিজেদের একটু চাহিদা মেটানোর জন্যই শখের বসে সবজি করা হয়। একসময় শুধু ঘরের বারান্দায় পছন্দের সবজি চাষ শুরু করা অনেকেই জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন দেশীয় নানা ধরনের শাকসবজি। 10 থেকে 15 রকম বাংলাদেশি সবজি আছে। তো আসলে এখানে তো আমরা বাংলাদেশি সবজি খুব মিস করি, তো এই জন্যই হচ্ছে যে সুইডেনের মাটিতে বসে বাংলাদেশি সবজি খাওয়ার প্রয়াসকে কেন্দ্র করেই হচ্ছে যে আসলে এই বাগানটা করা। সুইডেনে এখনো বাণিজ্যিকভাবে দেশীয় জাতের শাকসবজি চাষাবাদ শুরু না হলেও অনেক তরুণ উদ্যোক্তাই বাংলাদেশিদের দেশীয় সবজির চাহিদা মেটাতে সুইডেনেই দেশীয় ফল শাকসবজির বাণিজ্যিক চাষের উদ্যোগ নিচ্ছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আয়ারল্যান্ডের কর্ক কাউন্টির বার্লিকোভ সমুদ্র সৈকত। 1755 সালে এক সুনামির কারণে সৃষ্ট এই সৈকতটি আকারে ছোট হলেও এর সৌন্দর্যে মুগ্ধ হন ভ্রমণ পিপাসুরা। আয়ারল্যান্ড থেকে বার্লিকোভের সেই অপরূপ সৌন্দর্যের কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। 1755 সালে পর্তুগালের লিসবনে ভয়াবহ এক ভূমিকম্পে সৃষ্ট সুনামির কারণে আয়ারল্যান্ডের কর্ক কাউন্টিতে সৃষ্টি হয় বার্লিকোভ সৈকত। সৈকতটিতে ঢুকতেই চোখে পড়বে সবুজ পানি আর লাল বালুর লিজা গ্রিফিন হ্রদ। আর এর মাঝ দিয়ে বয়ে যাওয়া ভাসমান সেতুটি দেখে মুগ্ধ হবেন যে কোনো পর্যটক।
দুদিকের পাহাড়ের মাঝ দিয়ে বয়ে আসা সমুদ্রের সবুজ পানিতে সৈকত প্রেমীদের পদচারণায় বার্লি কোপ সবসময় থাকে প্রাণবন্ত। প্রকৃতির অপার সৌন্দর্যের একটুখানি ছোঁয়া নিতে এখানে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে ফার্স্ট টাইম আসছি, বার্লি কোপ এটার নাম, বাট আশেপাশের পরিবেশটা সত্যি অনেক মনোরম। আমরা অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। এই জায়গাটাতে আমরা প্রথম এসেছি, এত সুন্দর একটা জায়গা বার্লি কোপ বিচ। আমাদের ইচ্ছা আছে আমরা নেক্সট আবার আসব। আয়ারল্যান্ড আসলে এত সুন্দর জায়গা আছে সেটা আমাদের আগে জানা ছিল না। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই সমুদ্র সৈকতটি সংরক্ষণে বেশ কয়েক বছর আগে এটিকে বিশেষ অঞ্চল হিসেবে মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে সবুজ পানি ও সোনালী বালু, এনি বার্লির কোপ সৈকত। এখানে একবার যারা ভ্রমণে এসেছেন আসতে চান বারবার। আয়ারল্যান্ডের কর্ক সিটির বার্লি কোপ সৈকত থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি এবং লকডাউন শিথিল থাকায় স্পেনের মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির মাঝে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে স্থানীয় সময় মঙ্গলবার একটি নৈশ ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রবাসী অধ্যুষিত লাভা পিএসে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন স্পেনস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি ASRI রবিন সহ আরও অনেকে। দীর্ঘদিন লকডাউনের পর এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় খুশি মাদ্রিদ প্রবাসী বাংলাদেশিরা। দেশের করোনা সংকটে ফ্রান্সের বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রতি বছর সমিতির পক্ষ থেকে বার্ষিক বনভোজনের জন্য যে অর্থ ব্যয় করা হতো তা এবার আর্থিক সংকটাপন্ন বৃহত্তর কুমিল্লার বিভিন্ন অঞ্চলের অসহায় দুস্থ মানুষের জন্য ব্যয় করার ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে করোনা সংকটে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ফ্রান্সের কুমিল্লা জনকল্যাণ সমিতির নেতারা। এর লক্ষ্যে একটি তহবিলও ইতোমধ্যে গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহিন আরমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিন খান হাজারি, প্রধান উপদেষ্টা সৈয়দ ফয়সাল ইকবাল হাশমি, প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন সহ আরও অনেকে। বাৎসরিক কার্যক্রমের এবং প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে করোনা ভাইরাস বাংলাদেশ সহ এবং আমাদের প্রিয় মানুষগুলো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র্যাব। গুলশানের বাসায় 4 ঘন্টা অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। দেশে এসে পৌঁছেছে আরো 20 লাখ সিনোফার্ম টিকার বয়স সীমা এখন 25। স্কুল কলেজের ছুটি বাড়ল 31 আগস্ট পর্যন্ত। করোনায় আরো 239 মৃত্যু। এবং রাজধানীতে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে 10 গুণ। অভিভাবকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ। সারা দেশে শনাক্ত রেকর্ড 194। এই ছিল প্রবাসী সময়ে, আর সঙ্গে থাকুন সময়।